হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের প্রথম গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কালা চাঁদের দোকান। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসে সামান্য চাকরি, প্রায়ই এখানে সেখানে বদলি যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায়ই ধারকর্য হয়ে যায়, ঋণ শোধ দিতে না বিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের জন্যেই, তার ওপর লোকটা বড্ড মেনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে নিচ্ছে। নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বাজছে। আজ এ স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কী করে। এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়েই গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও, আমি এখানে বাসা ভাড়া করে থাকবো। আর বদলি আমার পোষাচ্ছে না বাবু। নবীনবাবু মাথা চুলকে বললেন, তাতে খরচ বাড়বে বই কমবে না। ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে, দুটো এস্টাবলিশমেন্ট টানবো কী করে। গিন্নি বললেন, ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায়। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না। দেখা যাক। বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেবে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রোশ 2 পেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জ মতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টারের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালো নয়, মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাই নাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অক্ষেত্রে জায়গা গো, এ যে ধারা গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বুদ্ধি পাওয়া যাবে কি না খোঁজ নিয়ে দেখো। দোকানপাটও তো বিশেষ নেই দেখছি, বাজার হাট করবে কোথায়। নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ? স্কুল একটা আছে মাইলটাক দূরে, কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পৌঁছে। নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কে আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া, প্রত্যন্ত গা। এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়, জিনিসপত্রও তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনেই গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও, এ জায়গায় মানুষে থাকে ম্যাগো। নবীনবাবু ফাঁপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ওগো, খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে, একটি ফোঁটাও তেল নেই, আর রাতে রান্না হবে কি দিয়ে? তেল পাবো কোথায়? দেখো না একটু খুঁজে পেতে, অনেক গেরস্ত বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন।
বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন। ডান হাতি পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভিতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হলো। নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাঁপ তোলা দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে। দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপনা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে। বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, আগে আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষে তেলের খোঁজ করতেই লোকটা বলল, আছে ভালো ঘানির তেল। কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, 6 টাকা করেই দেবেন। নবীনবাবু খুবই অবাক হলেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এই তো দারুণ তেল দেখছি, কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি। লোকটা বড় ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরেই। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বলল, হ্যাঁ, আপনাকে অত দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আপনার নামই তো জানি না এখনো। হাঁকে কালাচাঁদ নন্দী, কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? যে আঁকে, তবে সন্ধ্যের পর আসবেন। দিনও মানে আমি দোকান খুলি না, ও সময়ে আমার চাষবাস দেখতে হয়। দিন 2 পর গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা, ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দোনোমনা করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে আর বাছাই গরম মশলা। দাম? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, গো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকেও পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল। 7 জন্মে কালাচাঁদ বাবুর দোকানের কথা শুনিনি। হবে হয়তো, নতুনই খুলেছে, আমি খোঁজ নিয়ে বলবো ক্ষণ। 2 দিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বলল, তা কম হবে না, ধরুন এ গায়ের পতন থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেনি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, হে গায়ে আমার অনেক শত্রু, লোকের কথায় কান দেবেন না। আচ্ছা, তাই হবে। পরদিন নবীনবাবু দাস বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন, হ্যাঁ গো, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না, বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল। মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা, তাই ওরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে নবীনবাবু এ কথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল, আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। ইয়ে,
অন্যরা সব বলছে যে কেউ নাকি এই দোকানের কথা জানে না। কালাচাঁদ তেমনি মৃদু মৃদু হেসে বলে, জানার দরকারই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল। বললেন, হ্যাঁ তা আমি তো আছি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না। দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। হ্যাঁ? কালাচাঁদ হাসল। আসবেন। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পর দিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব। তারা কিসের? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না, অত নয়, আমার হিসেব সব লেখা আছে। 5টি টাকা মোটে পাও না, তাও সেটা 2 দিন পর হলেও চলবে। বসুন, সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা থাক। নবীনবাবু খুবই অবাক হলেন। 5 টাকা পাও না বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকা জিনিস নিয়েছেন। তা এভাবেই চলল। চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাক সবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি। নবীনবাবুর মাইনে অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়া দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি। দিও না। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো, আমাকে একদিন নিয়ে যাবে? নবীনবাবু শশব্যস্তে বললেন, না না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প কালাচাঁদের দোকান। পড়ছি দ্বিতীয় গল্প, কালীচরণের ভিটে। কালীচরণ লোকটা একটু খ্যাপা গোছের। কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই। কখনো সে জাহাজ কিনতে ছোটে, কখনো আদার ব্যবসায় নেমে পড়ে, আবার আদার ব্যবসা ছেড়ে কাঁচকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না। লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে। সে কথা অবশ্য তার বউও বলে। রাত 3টের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয় তো তা সে খাবেই। তা সেই কালীচরণের একবার বাই চাপল। শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে। শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, জন্ডিস, যক্ষা শহরে কি নেই? কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল। কারণ যে গ্রামে কালীচরণের আদি পুরুষরা বাস করত তা একরকম হেজে মজে গেছে। 2-4 ঘর নাচার চাষাভুষো বাস করে। কালীচরণের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙে চুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। সেই বাড়িতে গত 50 বছর কেউ বাস করেনি, সাপখোপ, ইঁদুর, ছুঁচো, চামচিকে, প্যাঁচা ছাড়া। কিন্তু কালীচরণের গো সাংঘাতিক, সে যাবেই। তার বউ বলল, থাকতে হয় তুমি একা থাকো গে, আমরা যাব না। বড় ছেলে মাথা নেড়ে বলল, গ্রাম? হো বাবা, গ্রাম খুব বিশ্রী জায়গা। মেয়েও চোখ বড় বড় করে বলে, গ্রামে কি মানুষ থাকে? ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না। রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল। বলে গেল, আজ থেকে আমি তোমাদের পরশ্বপর, আর ফিরছি না। কালীচরণ যখন গায়ে পৌঁছলো তখন দুপুরবেলা, গ্রীষ্মকাল। স্টেশন থেকে রোদ মাথায় নিয়ে মাইলটা হেঁটে এসে গ্রামের চৌহদ্দিতে পৌঁছে গেল। লোকজন প্রায় দেখাই যায় না, চারদিক খাঁ খাঁ করছে। গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটে আপাতত বাস করা অসম্ভব। চারিদিকে নিশ্ছিদ্র জঙ্গলে বাড়িটা ঘেরা।
আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই, তবু হার মানলে তো আর চলবে না। একটা জিনিস এখনো বেশ ভালোই আছে, সেটা হলো তাদের বাড়ির পুকুরটা। জল বেশ পরিষ্কার টলটলে, বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে। কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল, ঘাড়ে মাথায় জল চাপড়ালো, পুকুরের জলে চিড়ে ভিজিয়ে এক ঢেলা গুড় দিয়ে খেলো। তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে। একটু ঢুলুনি এসে গিয়েছিল। হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসল। তাই তো, চারদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুড়ি পথ আছে, যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে। তাদের বাগানে অনেক ফল গাছ ছিল, হয়তো এখনো সেসব গাছে ফল ধরে, আর রাখাল ছেলে টেলে সেই সব ফল পাড়তে ভেতরে যায়, তাই ওই পথ। কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল। তারপর কোলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুঁড়ি মেরে সেধতে লাগলো। ভেতরে এসে স্তূপাকার ইট আর ভগ্ন স্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ। তারপর হাঁ করে দেখতে লাগলো চারদিক। অবস্থা যাকে বলে গুরুচরণ। একখানা ঘরও আস্ত আছে বলে মনে হচ্ছিল না। এর মধ্যে কোথায় যে রাত্রিবাস করবে সেইটাই হলো কথা। কালীচরণের সঙ্গে টর্চ, হ্যারিকেন, লাঠি আছে, ছোট একটা বিছানাও এনেছে সে। রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন 7 মধ্যে জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে। রাজমিস্ত্রি ডেকে একটু আধটু মেরামত করাবে, ভালোই হবে। কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘর এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের। স্তূপাকার ইট আর আবর্জনার ওপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল। বেজায় ধুলো, চামচিকের নাদি, আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে। মাথার ওপর ছাদ আছে, চারদিকে দেওয়াল আছে, জানলা কপাট অবশ্য নেই। একটু সাফসুতরো করে নিলেই থাকা যায়। দরকার একখানা ঝাঁটার, তা ঝাঁটাও পাওয়া গেল না খুঁজতেই। ঘরের কোণের দিকে পুরনো একগাছা ঝাঁটা দাঁড় করানো, পাশে একটা কোদাল, তাও বেশ পুরনো, বোধহয় সেই 50 বছর আগেকার। কালীচরণ ঘণ্টাখানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেলল, গা তেমন ঘামলও না। তারপর ঘরখানা ছিঁড়ি দেখে মনে হলো 1 বালতি জল হলে হতো, কিন্তু বালতি না। কপালটা ভালোই বলতে হবে। ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখে পড়ল তার 2খানা জং ধরা বালতি উপুর করা রয়েছে। কালীচরণ যেমন অবাক তেমনই খুশি হলো যখন দেখল একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে। উঠোনের পাতকুয়োটা হেজে মেজে যাওয়ার কথা এতদিনে, কিন্তু কপালটা ভালোই কালীচরণের, মজেনি। সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করল। তারপর ভাবল, একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তো তোফা হতো, আর একটা জলের কলসি। বলতে নেই, কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ। কলসি পাওয়া গেল পাশের ঘরটায়। মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনো পরিষ্কার, একটু মেজে নিলেই হবে। আর চৌকি নয়, খাটই পাওয়া গেল কোণের দিককার ঘরে, ভাঙা নয়, আস্ত খাট। কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বয়ে নিয়ে এসে পেতে ফেলল। চমৎকার ব্যবস্থা। সন্ধে হয়ে আসতেই কালীচরণ হ্যারিকেন জেলে ফেলল। চিড়ে খেয়েই রাতটা কাটাবে ভেবেছিল, কিন্তু সন্ধে হতেই প্রাণটা ভাতের জন্য আঁকু পাকু করছে। চাল, ডাল, আলু, নুন, তেল সব সঙ্গে আছে, কিন্তু উনুন, কয়লা, কাঠ এসব জুটবে কোত্থেকে? ভাবতে ভাবতে কালীচরণ উঠল। সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন? বাস্তবিকই তাই। ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনো একখানা উনুন অক্ষত রয়েছে। ঘরের কোণে কিছু কাঠ, মন 2 কয়লা পড়ে আছে। আর আশ্চর্য,
রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই, তার মধ্যে কিছু বাসন কোসনও রয়ে গেছে। কালীচরণ দাঁত বের করে হাসল। তারপর গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল। গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ভরপেট খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ। সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না। ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে, নাকি তার চোখের ভুল। যাই হোক, কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো। ভাবল নিজেই করে ফেলবে, লোক লাগানোর দরকার নেই। দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্ছে, কাঁকরোল, ঝিঙে, পটল আর কুমড়ো পেয়ে গেল। দিব্যি ফলে আছে গাছে, পাকা আমও রয়েছে। সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ। তারপর ঘুম। বিকেলে চারদিক ঘুরে দেখে সে খুশি হলো। অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে আর অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে। আবর্জনা স্তূপ প্রায় নেই বললেই হয়। আশ্চর্যের কথা, বাড়িতে আরও কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল। সেসব ঘরের জানলা দরজাও অটুট। সুতরাং কালীচরণ খুব খুশি। এই রকমই চাই। তবে সবটা এই রকমই আপনা আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা। তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন, সুরকি, ইট আর কাঠ নিয়ে এলো। যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে। টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো। মজা হলো, বেশি কিছু তাকে করতে হলো না। সে যদি খানিকটা দেওয়াল গাঁথে, আরও খানিকটা আপনি গাঁথা হয়ে যায়। সে এক দেওয়ালের কলি ফেরালে আরও 4টে দেওয়ালের কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায়। সুতরাং দেখ না দেখ, কালীচরণের আদি ভিটের ওপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আবার দিব্যি হেসে উঠল। যে দেখে সেই অবাক হয়। কিন্তু মুশকিল হলো, এত বড় বাড়িতে কালীচরণ একা। সারাদিন কথা বলার লোক নেই। কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখল। বাগান দেখবে, জল তুলবে, কাপড় কাচবে, রান্না করবে। কালীচরণও কথা কইতে পেয়ে বাঁচবে। লোকটা দিন 2 পর একদিন রাতে ভয় খেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো। সে নাকি ভূত দেখেছে। কালীচরণ খুব হাসল কাণ্ড দেখে। বলল, দূর বোকা, কোথায় ভূত? কিন্তু লোকটা পরদিন সকালেই বিদেয় হয়ে গেল। বলল, সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয়। কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র। কিছুদিন আবার একা, কিন্তু কাহাতক ভালো লাগে। অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল, একবার চলো, দেখে আসবে। সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না। কালীচরণের বউয়ের কৌতূহল হলো। বলল, ঠিক আছে, চলো। একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ। গায়ে এসে বাড়ির স্ত্রী ছাদ দেখে কিন্তু বউ ভারী খুশি। ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না। কিন্তু পয়লা রাত্রিরেই বিপত্তি বাঁধল। রাত 12টায় বড় মেয়ে ভূত দেখে চেঁচালো। রাত 1টায় ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মূর্ছা গেল। রাত 2টোয় 2 ছেলে কেঁদে উঠল ভূত দেখে। রাত 3টে কালীচরণের বউয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে। পরদিন সকালেই সব ফর্সা। বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ বলে গেল, আর কখনো এ বাড়ির ছায়া মারাচ্ছি না। কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর আপন মনে বলল, কোথায় যে ভূত, কিসের যে ভূত, সেটাই তো বুঝতে পারছি না। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালীচরণের ভিটে। কেমন লাগলো গল্প দুটি? শোনার জন্য অপেক্ষায় থাকব। পরের দিন এসে হাজির হব আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।